হ্যাঁ, আমাদের আজকের যে সিলেবাস আছে, আমাদের আমাদের সিলেবাস আছে, সেই সিলেবাসের আমরা অনেক কিছু শিখতে পারছি। সেটা হলো হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল কি এবং এইচটিএমএল আমরা কেন ব্যবহার করব ওয়েবসাইটের ক্ষেত্রে। তারপরে ব্রাউজারে কিভাবে একটা ওয়েবসাইট দেখানো যায়, আমি একটু ভালো করে ডিটেলস দেখাবো। এডিটর সম্পর্কে আরো একটু ডিটেলস দেখাবো এই বাকি সময়ে। তারপরে আমরা কয়েকটা কোড করছি, এইচটিএমএল কোড শিখছি, হেড কোড শিখছি, তারপরে বডি কোড শিখছি, তাই না? এইচটিএমএল কোড শিখছি, হেড কোড শিখছি, বডি কোড শিখছি। আর কি এইচটিএমএল হেডিং ট্যাগের মধ্যে, অর্থাৎ সরি হেড ট্যাগের মধ্যে যেটা ব্যবহার করা হয় টাইটেল, আমরা পরবর্তীতে আরও কোড শিখবো। তারপরে বডি ট্যাগে ব্যবহার করা হয় যেগুলো H1, H2, H3, এইগুলো শিখছি, তাই না? আর একটা প্যারাগ্রাফ ট্যাগ শিখছি আজকে। আমরা আরও আজকে শিখবো যেমন ব্রেক ট্যাগ শিখবো একটা, যেটা হলো আমরা অনেক সময় যখন এসএমএস করি বা কোথাও লিখি, ইন্টার চাপে নিচে লাইন চলে আসে, তাই না? যেমন একজন দু একজন আনমিউট করে রাখেন and কথা বলেন যেন সবাই বুঝতে আমি যেন বুঝতে পারি হ্যাঁ আপনাদের সমস্যা হচ্ছে না। জাহাঙ্গীর আলম, বোঝা যাচ্ছে? স্ক্রিনে সব দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার সব মিউট করেন। তাহলে আমরা যে যে বিষয়গুলো আজকে শিখবো, এই বাকি 1 ঘন্টা আমাদের কাছে যে সময়গুলো আছে, সবাই একটু অ্যাক্টিভ থাকেন। লাস্টে হয়তোবা অনেকেই বুঝতে পারেন নাই, আম, যারা আছেন যারা পারছেন তারা তাদের হেল্প নিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, কিভাবে একটা ওয়েবসাইট কোড করতে হয়, কি কি প্রয়োজন ওয়েবসাইট শুরু করার জন্য। আমি দুজনকে ক্যাপ্টেন অলরেডি বানাই দিয়েছি। প্রথম একজন ক্যাপ্টেন হলো আবির হাসান, না? আবির হাসান। আর একজন হলো মুস্তাক আলী। এই দুজনকে ক্যাপ্টেন চুজ করছে সবাই, এই দুজন ক্যাপ্টেন। আমি কোনো ইনফরমেশন যদি দরকার হয় আপনাদের কাছে পৌঁছানোর, আমি দুজনকে জানাবো। যদি চেষ্টা করবো সবার কাছে আমি ইন্ডিভিজুয়ালি, ফেসবুক গ্রুপ হোক বা এসএমএস করে হোক আমি জানাই দিব। কিন্তু এই দুজনের কাছে ইনফরমেশন যাবে। এই দুজনের দায়িত্ব হলো সবার কাছে ডিটেলস পৌঁছায় দেওয়া। বুঝতে পারলাম আমরা? আচ্ছা, এখানে কয়েকজন অ্যাড হয়ে আছে, বাকি সবাই অ্যাড হয় নাই কেন? আপনারা প্রজেক্টরে দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি সবাই মোবাইলে যদি কানেক্ট হন, তাহলে আপনাদের কথাগুলো আমি জানতে পারবো, শুনতে পারবো আর কি। সবকিছু ঠিক আছে ওখানে? আমাকে একটু আপডেট করেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন কই? মুস্তাক আলী কই? মুস্তাক আলী নেই। আবির হাসান কই? এই ক্যাপ্টেন কোথায়? চা খাইতে গেল নাকি? ক্যাপ্টেন আর মুস্তাক আলী এবং আবির হাসানকে চা খাইতে গেছে দোকানে। ওসমান গনি তো মনে হয় ঘুম পাচ্ছে। আচ্ছা, আমি একটু কনফার্ম করেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন অনলাইনে অ্যাক্টিভ থাকে, যেন সবাই কথা বলতে পারে আমার সঙ্গে জয়েন জয়েন হয়ে। আচ্ছা, সবাই কি অ্যাক্টিভ আছে এখন ক্লাসে? আচ্ছা, যাদের যাদের সম্ভব হবে আপনি একটু মোবাইলে এটি কানেক্ট হয়ে বা পিসিতে কানেক্ট হয়ে আমার সঙ্গে মানে অনলাইনে অ্যাক্টিভ থাকতে বলেন, আমি যেন কোনো প্রশ্ন করলে আপনারা যেন উত্তর দিতে পারেন, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি, পরবর্তী চলে যাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে জি বলেন। জি, আমি বুঝি না আপনার কথা। আচ্ছা, উনি কি বললো আমি ক্লিয়ার বুঝতে পারিনি। সাউন্ড রিপিট আসছে। আবির হাসান, হ্যাঁ, প্রথম দিকে আমাদের একটু সমস্যা হবে, আজ গতকাল সমস্যা হয়েছে, আজকে একটু সমস্যা হবে। এর পরবর্তী ইনশাল্লাহ ক্লাসগুলো আমরা ঠিকভাবে নিতে পারবো।
আচ্ছা, মাহমুদ ভাই একটু কল করছে, আমি কলটা রিসিভ করি, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। জি। আচ্ছা, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, আমি এই তো শুরু করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। আচ্ছা, আপনারা অনেকে হয়তোবা কোড করছেন, হয়তো আমি আমাকে দেখাইতে পারেন না সমস্যার কারণে। আপনারা সবাই গ্রুপে শেয়ার করবেন আমাকে কোড, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমরা এইচটিএমএল এর ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো কমেন্ট। আমরা যখন কোড করব, যেমন এখানে এইচটিএমএল কোড করছি, হেড কোড করছি, তারপরে বডি কোড করছি। এখন এখানে আমি সাপোজ এইচ1 একটা কোড করছি, এইচ1 কোড। এখন এখানে স্পেশাল যদি কোনো লেখা থাকে আমাদের, যে আমরা এটা মেনশন করব যে এটা এই কারণে লিখছি এই কোডটা, তাহলে আমরা একটা কোড লিখে আমরা সেটা বুঝাই দিতে পারবো। সেটা হলো কমেন্ট কোড। এটা কিছুটা ডক টাইপ কোডের মতোই। আমরা যেমন ডক টাইপ কোড লিখছি না, এই যে লেস দেন সিম্বল দিয়ে, তারপরে এই সিম্বল ডক টাইপ, এইচটিএমএল, তারপরে গ্রেটার দেন সিম্বল দিয়েছি, আমরা তেমন এইচটিএমএল এ এই কোড কমেন্টের জন্য এই কোডটা ব্যবহার করব। এই যে এটা একটা কমেন্ট, তো আমি এই কমেন্ট এখানে লিখে দিলাম। সাপোজ এখানে আমি হেডিং ট্যাগ, যেহেতু এটা আমি লিখে দিলাম, এটা হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ, হ্যাঁ। আমি হেডিং ট্যাগ, এটা কমেন্টে লিখছি হেডিং ট্যাগ, তার মানে আমি বুঝালাম এটা হেডিং ট্যাগ। এখন আমাদের দেখার বিষয় হলো আমরা যে এই যে কোডটা লিখলাম, এই লাইনটা লিখলাম, এটা ব্রাউজারে শো করে কিনা, হ্যাঁ। আমি ব্রাউজারে যে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখেন এটা কিন্তু ব্রাউজারে শো করছে না। তার মানে আমরা এই কোডটা লিখবো শুধুমাত্র আমরা যে কোডগুলো করছি, এইচটিএমএল এর কোডগুলো করছি, এটা কোন কোড, কি কারণে করা হয়েছে, এইটা আমাদের সুবিধার্থে আমরা এই কমেন্ট কোড, এই কোডটা ইউজ করে এটা লিখতে পারি। এবং এটা কিন্তু ব্রাউজারে আমাদের এই ডিসপ্লেতে শো করবে না। কিন্তু আমরা যদি পেজ সোর্সে যাই, এটা কিন্তু এই কমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই কোডটি কিভাবে করতে হয়, এটা কিছুটা ডক টাইপ এইচটিএমএল এর মধ্যে কোড করলাম। প্রথমে লেস দেন দিলাম, তারপরে সিম্বল, তারপরে দুইটা হাইপেন দিলাম, এবং শেষের দিকে কি লিখছি, গ্রেটার দেন, এবং দুইটা হাইপেন দিছি। আমরা যদি একটা হাইপেন তুলে দিই তাহলে কিন্তু কোডটা কাজ করবে না, কমেন্ট কাজ করবে না। আমরা যদি এখন ব্রাউজারে যাই, দেখেন এটা কিন্তু মানে দেখাচ্ছে না, কিন্তু এটা কিন্তু ভ্যালিড না। আমরা এইভাবে কোড করতে পারবো না কমেন্টে, হ্যাঁ। এটা অবশ্যই দুইটা হাইপেন থাকতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা হলো কমেন্ট। আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে কমেন্ট করতে পারবো। তার আমরা শিখলাম কিভাবে এইচটিএমএল এ আমরা কমেন্ট লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা এইচটিএমএল এর আরেকটা বিষয় শিখবো, সেটা হলো যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস? আমরা যেমন
শরীরের যে দুইটা পার্ট আমরা বললাম এইচটিএমএল এর মতো করে হেড এবং বডি, এবং আমাদের এর মধ্যে আমরা অন্যান্য কোডগুলো করছি, তাই না? এখন এই বডি কোডের মধ্যে আমাদের শরীরে আরো ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে না? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি আমরা আলাদা আলাদা নাম বলি, তেমন এইচটিএমএল ট্যাগেরও এমন ছোট ছোট অনেকগুলো ট্যাগ আছে। এই ট্যাগের মধ্যে আমরা ছোট ছোট অ্যাট্রিবিউট ইউজ করব, তাই না? যেগুলোর মাধ্যমে আমরা এইচটিএমএল আমাদের ওয়েবসাইটের ফিচার্সটা, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো বাড়াইতে পারবো। যেমন আমাদের শরীরের ছোট ছোট অঙ্গ দিয়ে আমাদের শরীরগুলো গঠন হয়েছে, তেমনি এইচটিএমএল এর এই ছোট ছোট অ্যাট্রিবিউট দিয়ে এইচটিএমএল এর একটা পেজ গঠন হয়। আর এই অ্যাট্রিবিউটগুলো কোথায় লিখবো আমরা? এই ট্যাগের মধ্যে, এইখানে। অর্থাৎ আমরা যে H1 একটা ট্যাগ আছে, বা এই যে বডি একটা ট্যাগ, এই ট্যাগের জাস্ট আমরা এখানে একটা স্পেস দিব, সাপোজ দুইটা স্পেস দিলাম, দেওয়ার পরে মধ্যে একটা স্পেস জায়গা তৈরি হয়েছে, এখানে আমরা অ্যাট্রিবিউটটা লিখব। এতটুকু এতটুকু বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন কেউ? মানে না বুঝতে যদি না পারেন আমাকে বলেন, হ্যাঁ। আচ্ছা, অ্যাট্রিবিউটটা, আচ্ছা ঠিক আছে। অ্যাট্রিবিউটটা কি, যে এইচটিএমএল এর কোডের মধ্যে আমরা একটা ছোট ছোট কোড লিখবো, সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। যেটা যেটার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট, এই আনমিউট, সবাই মিউট করেন, সবাই মিউট করেন, সাউন্ড আসছে। জাহাঙ্গীর আলম, তানভীর আহমেদ, মিউট করেন প্লিজ। আচ্ছা, আমরা এই কোডের মধ্যে আমরা ছোট ছোট কিছু কোড লিখবো, যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের পেজের কিছু বৈশিষ্ট্য বাড়াইতে পারবো। যেমন আমরা এখানে বডি ট্যাগের মধ্যে লিখতে পারি, হেডিং ট্যাগের মধ্যে লিখতে পারি, এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে পারি, তাই না? হ্যাঁ, কেউ কিছু বলেন, আমি বুঝি নাই। আচ্ছা, আমি কন্টিনিউ করি, আপনাদের সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, এখন তার আগে এই অ্যাট্রিবিউট ইউজ করার আগে আমরা আর কয়েকটা ট্যাগ জেনে নিই, ট্যাগ সম্পর্কে, তাহলে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করা একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। শুরু করব? হ্যাঁ, শুরু করব। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট অপশনে দেখেন, এখানে কিছু কিছু কোড লেখা হয়েছে, দেখেন। এই যে এটা একটা ট্যাগ, এটার মধ্যেই যে লেখাটা লেখা হয়েছে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তারপর নিচে আসেন, এটা একটা ট্যাগ, এখানে এই যে লেখাটা লেখা হয়েছে সেটা হলো অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউট, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা, আপনারা তো সবাই প্রজেক্টরে আছেন, তাই না? মানে প্রজেক্টরে সবাই দেখছেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে। তো আমরা এই অ্যাট্রিবিউট ব্যবহার করার আগে আরও কয়েকটা ট্যাগ সম্পর্কে জেনে নিই, যেন আমরা প্রপারলি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের ফিচার্সটা একটু বাড়াইতে পারি, তাই না? তাহলে আমরা আরও কয়েকটা ট্যাগ শিখি। যেমন আমরা হেডিং ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, এইভাবে আরও কয়েকটা ট্যাগ শিখি। সেটা হলো, এই যে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা লিখেছি, এখন আমরা যখন ব্রেক নিলাম, ব্রেকের পর অনেকে বলছে যে ভাইয়া আমরা এই কোডের মধ্যে এভাবে লাইন ব্রেক কিভাবে দেওয়া যায়, যেটা ওয়েবসাইটে শো করবে। আমি এখানে লাইন ব্রেক দিলাম, আমি যদি ব্রাউজারে এটা দেখি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো লাইন ব্রেক আসে নাই। আসছে কি? তাহলে এই লাইন ব্রেক দেওয়ার জন্য আমাদের একটা কোড ব্যবহার করতে হয়, সেটা হলো বিআর।
ঠিক আছে, এটা শুরু হয়েছে এইচটিএমএল এর মতো করেই, লেস দেন বিআর যেটাকে ব্রেক এর শর্ট রূপ, এবং গ্রেটার দেন। ওকে, তাহলে আমরা এই প্যারাগ্রাফটা যখন প্যারাগ্রাফের মধ্যে যখন বিআর ট্যাগটা ইউজ করলাম এবং এটা ব্রাউজারে যদি দেখি আমরা, দেখেন এখানে কিন্তু লাইন ব্রেক চলে আসছে। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছিল আমাকে ব্রেকের পর, সে হয়তো বা ট্রাই করছে যে এটা হেডিং ট্যাগে ব্যবহার করা যাবে কিনা বা লাইন ব্রেক হবে কিনা। আমরা যদি হেডিং ট্যাগে ব্যবহার করি, H1 ট্যাগ রিফ্রেশ করি, এই যে ব্রেক আসছে, বুঝতে পারলাম। কিন্তু এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি H1 ট্যাগটা কিভাবে ব্যবহার করবেন, H ট্যাগটা কিভাবে ব্যবহার করবেন, প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে ব্যবহার করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমাদের কিছু প্রথমে বলেছি কিছু রুলস আছে যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে মানে ওয়েবসাইটের ক্ষেত্রে দরকার হয়, সেই রুলগুলো আমাদের মেনটেন করতে হবে, সেগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। যেমন আমাদের কিছু রুলস আমরা বুঝতে পারছি অলরেডি, যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হলে ডক টাইপ এইচটিএমএল এই কথাটা, এই কোডটা লিখতে হবে, এইচটিএমএল এই কোডটা লিখতে হবে, হেডিং কোড থাকবে, বডি ট্যাগ থাকবে, তারপর অন্য অন্য কোডগুলো আমরা ধীরে ধীরে লিখব। এই যে রুলস, এই রুলগুলো জানতে হবে। আচ্ছা, তারপর আমরা বিয়ার ট্যাগটা, বিয়ার সম্পর্কে জানতে পারলাম। এবার আর একটা ট্যাগ শিখবো। এখন আমাদের এখানে দেখেন টেক্সট অ্যাড করলাম, হেডিং অ্যাড করলাম, প্যারাগ্রাফ অ্যাড করলাম, এখন একটা ইমেজ থাকলে কেমন হয়। ইমেজ, ইমেজের জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করবো, সেটাকে বলা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG। আচ্ছা, একটু খেয়াল করবেন, প্রতিটা ট্যাগের স্টার্ট ট্যাগ আছে এবং এন্ডিং ট্যাগ আছে। যেমন হেড ট্যাগ শুরু হয়েছে এইভাবে এবং স্ল্যাশ দিয়ে এটা শেষ হয়েছে, কিন্তু বিআর ট্যাগের কিন্তু কোনো আলাদাভাবে এন্ডিং নেই। আবার দেখেন ইমেজ ট্যাগেরও কিন্তু আলাদাভাবে কোনো এন্ডিং নেই, তাই না। আমরা একটু লাইভ এক্সাম্পল যদি দেখি, দেখেন এই যে ইমেজগুলো ডিসপ্লে করা হয়েছে, এ দেখেন ইমেজ ট্যাগ দিয়ে, এবং এটা কিন্তু কোনো এন্ডিং নাই। আমরা যে যদি দেখছি যে এখানে লেস দেন দিয়ে শুরু হয়েছে, IMG যেটা ইমেজের শর্ট রূপ, এবং গ্রেটার দেন, ঠিক আছে। এখন আমরা এই ইমেজ, আমরা এখানে কোটা লেখার পর আমরা যদি এখানে ব্রাউজারটা রিফ্রেশ করি, এখানে ইমেজ আসছে। আমাদের কি করতে হবে, ইমেজটা আনতে হলে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা আমি একটু আগে ডিসকাশন করেছি, যে অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা আমাদের HTML কোডের মধ্যে, যেটা আমাদের ওয়েবসাইটের বৈশিষ্ট্যকে বেশি বাড়াবে, ফিচার্সগুলোকে বাড়াবে। তো আমরা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো, কিন্তু আমরা হয়তো অনেক সময় বুঝতে পারবো না যে অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করছে। তো আমরা ইমেজ ট্যাগ দিয়ে অ্যাট্রিবিউটটা দেখাই দিব যে এই অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করছে। আর একটা ইমেজ আনবো, আমরা ইমেজ এনে আমাদের ব্রাউজারে ডিসপ্লে করাবো। তো আমি একটা ইমেজ অনলাইন থেকে নিই। এটা একটা ওয়েবসাইট যেখানে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন, ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ, এখানে ইমেজ ডাউনলোড করতে পারবেন, যেটার নাম হলো unsplash.com। unsplash.com এখানে ডাউনলোড করব। আমি একটা ইমেজ ডাউনলোড করলাম, এই যে এখানে ডেস্কটপে ডাউনলোড করলাম। হ্যাঁ, আচ্ছা, একটু ভালো করে দেখবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আমি ইমেজটা রাখলাম আমার ডেস্কটপে। আচ্ছা, রাখলাম। রাখার পর আমার ডেস্কটপে এই ইমেজটা আছে কোথায়, এই যে এখানে। কিন্তু এই ইমেজটা আমরা এই ইমেজটাকে কিভাবে অ্যাড করব। আমরা যে ব্রাউজারে ডিসপ্লে করাবো, এখানে যে ডিসপ্লে করাবো আমাদের ইমেজটা, এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে করব, এটা আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যেটাকে বলা হয় SRC, সোর্স। বুঝতে পারলাম। আচ্ছা, আমাকে একটু জানাবেন আপনাদের কি সমস্যা হচ্ছে। কয়েকজন আনমিউট করে আমাকে একটু আপডেট করেন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আনমিউট করেন। এখন আমার প্রশ্ন হলো, আমি এই যে সোর্স লিখলাম, সোর্স কোডটা যেটা যেটা ব্যবহার করে, এটা একটা অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট। এই সোর্সটা ইউজ করে আমরা করবোটা কি, এটা এই সোর্সটা ইউজ করে আমরা একটা ইমেজকে এখানে কল করব, ইমেজকে ডেকে আনবো এখানে। সোর্স এর শর্ট বলো SRC। এখন এটা লেখার পরেও কিন্তু এখানে আমাদের ইমেজটা শো করে নাই, তাহলে কিভাবে শো করব। এখানে আরো কিছু সিম্বল আমাদের দিতে হবে, এটাকে বলা হচ্ছে ইকুয়াল। তারপরে আরো দুইটা সিম্বল ইউজ করব,
ডাবল কোটেশন, তাই না? এখানে দুইটা সিম্বল আমি ইউজ করছি এবং দুইটা একটা সিম্বল ডাবল ইউজ করছি কোটেশন, আর একটা হলো আমরা ইকুয়াল সিম্বল ইউজ করছি। এখন এটা দেওয়ার পরে দেখি ইমেজটা আসে কিনা, তাও কিন্তু ইমেজ আসে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, কি এখানে ইমেজ ফাইলটার নাম লিখতে হবে। আচ্ছা, আমরা এখানে ইমেজ ফাইলটার একটা নাম দিই, আমাদের ব্রাউজার ডেস্কটপে চলে যাই, এখানে লিখলাম আমি ইমেজ ইমেজ ডট জেপিজি। এটা কিন্তু খেয়াল করবেন, ইমেজের যে নামটা আছে সেই নাম সেম টু সেম আপনাদের এই কোডে লিখতে হবে। যদি মনে করেন ইমেজ লোয়ার কেস মানে ভাষা আছে, লোয়ার কেস অবস্থায় আছে, আপনারা যদি এখানে ক্যাপিটালে লেখেন তাহলে কিন্তু কাজ করবে না। আবার এখানে জেপিজি আছে, এখানে জেপিজি ইমেজটা আছে, আমরা যদি এখানে পিএনজি ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, ইমেজটা একটু অন্যরকম, আমরা একটু ভালো একটা ইমেজ ইমেজ নিই, আমরা এই ইমেজটা নিই, হ্যাঁ, ছোট্ট একটা ইমেজ দিই। তাহলে এটাকে নাম দিলাম আমরা ইমেজ। এখন এই নামটা আমি কপি পেস্ট করলাম, আপনারা লিখতে টাইপও করতে পারেন, কপি পেস্ট। আচ্ছা, আমি লিখে দিই ইমেজ ডট জেপিজি। আচ্ছা, দেখি এইবার আমরা তো এখানে সোর্স লিখলাম ইমেজটা কল করার জন্য, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে ডাবল কোটেশন দিলাম, তারপরে ইমেজ ডট জেপিজি অর্থাৎ ইমেজ ফাইলটার নামটা লিখলাম। এখন আমরা ব্রাউজারটা ওপেন করে দেখি ইমেজটা শো করে কিনা আমাদের ব্রাউজারে। হুম, ইমেজটা শো করছে না। এখন বিষয় হলো এখানে কিভাবে এটা কাজ করছে। এখানে প্রথমে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করার পরে ইকুয়ালটা দিলাম। আমরা যখন কোনো অ্যাট্রিবিউট ইউজ করবো, আমরা যখনই ইমেজ ট্যাগটা ব্যবহার করব, ব্যবহার করার পরে কোনো ইমেজকে কল করব, তখন আমাদের অবশ্যই এসআরসি এই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এই ইকুয়াল সিম্বলটা ইউজ করতে হবে, এবং এই যে ডাবল কোটেশন দুইটা আমি অ্যাড করছি, এই দুইটা অ্যাড করতে হবে, এবং এর মধ্যে আমাদের ফাইলের নামটা যাবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা একটু জানাই এতটুকু সবাই বুঝতে পারছি কিনা, কারো কোনো সমস্যা বুঝতে? কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে এতটুকু? একটু জানান। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করলাম। এখন আমার দেখার বিষয় হলো, আচ্ছা, আনমিউট করেন তানভীর আহমেদ, আনমিউট করেন প্লিজ। আচ্ছা, এখন বিষয় হলো আমার দুইটা ফাইল আমি পাইছি, যেটা আমি ব্রাউজারে ওপেন করছি, এই এইচটিএমএল ফাইল, সরি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানাইছিলাম এখানে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে ইমেজ ফাইল আর ইন্ডেক্স ফাইল যেটা আমি বানাইছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি ফাইলের নাম দিয়েছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনি যদি চান এই ইন্ডেক্সের জায়গায় অন্য ফাইল নাম দেবেন তাও দিতে পারেন, ফাইল নেম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি এই দুইটা ফাইল আমি একটা ফোল্ডারের মধ্যে রাখবো। আমাদের ওয়েবসাইট যখন বানাবো তখন কিন্তু আমরা সুন্দর করে অর্গানাইজ করব, অর্থাৎ মার্জিতভাবে আমাদের ফাইলগুলোকে সাজাবো। এই জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট। ওয়েবসাইট, এখন এই দুইটা ফাইলকে আমরা এর মধ্যে নিয়ে আসলাম, ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই, এটা এই কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় নতুনদের জন্য এটা কঠিন হয়ে যায়। আমরা যদি এটা রিফ্রেশ করি, এখানে কিছু শো করছে না, কেন করছে না বলেন তো? কারণ আমরা ডেস্কটপ থেকে, আমরা যদি একটু ইউআরএলটা খেয়াল করে দেখেন, এখানে প্রথমে ইউজার, তারপর আমার নাম, তারপরে ডেস্কটপ, অর্থাৎ আমাদের ডেস্কটপ থেকে যে ফাইলটা আসছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেখান থেকে আমরা ওপেন করছিলাম, কিন্তু আমাদের ডেস্কটপ এই ফোল্ডারে, এই ডিরেক্টরিতে আমাদের এইচটিএমএল ফাইলটা নাই। কিসে নিয়ে গেছি আমরা? এই যে ওয়েবসাইট ফাইল ফোল্ডারে নিয়ে গেছি। এখন এই ওয়েবসাইট ফোল্ডার থেকে আমরা ডিসপ্লে করাবো কি করে আমাদের ওয়েবসাইটে? আমরা যদি এখান থেকেই এইচটিএমএল যে ফাইলটা আছে এটা যদি আমি ব্রাউজারে ছেড়ে দিই, এই যে দিয়ে দিলাম, আবার কিন্তু চলে আসছে। কিন্তু আবার বিষয় আছে যে আমি এইভাবে না দিয়ে তো আমি অন্যভাবেও শো করাতে পারি, তাই না? আপনি অন্যভাবে শো করাতে পারবেন। আমরা যখন আরো অ্যাডভান্সে যাব তখন আরো বিস্তারিত শুনবো, বিস্তারিত জানবো। আপাতত আপনারা এতটুকু বুঝে নেন,
যে আমরা যখন একটা ফোল্ডারের মধ্যে কোনো ফাইল রাখবো, তখন আমরা সহজ উপায়ে, আমি কঠিন উপায়ে জানতে চাচ্ছি না, সহজ উপায়ে আমরা একটা ব্রাউজার ওপেন করব, আর ফোল্ডারটার মধ্যে থেকে এইচটিএমএল ফাইলটা শুধু ব্রাউজারে নিয়ে এসে ছেড়ে দেবো, বাস। আপনারা আপাতত এতটুকু শিখে রাখেন, পরবর্তী আমরা ধীরে ধীরে আরো শিখবো। ওকে, আচ্ছা এখন বিষয় হলো, আচ্ছা আমাদের ফাইলটা আবার ওপেন করে নিই। আচ্ছা, আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই ইমেজ ফাইলটাকে আমরা আর একটা ফোল্ডার বানাবো, যেটাকে নাম দিব আমরা ইমেজ ফোল্ডার। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা প্রতিটা ক্ষেত্রে এইগুলোকে কাজে লাগাবো। আচ্ছা এই ইমেজ ফাইলটাকে, এখানে আমরা ইমেজ ফাইল দেখতে পাচ্ছি, ইমেজ ফাইলটাকে আমরা ইমেজ ফোল্ডারে রাখলাম। তারপরে আবার আমরা ব্রাউজারে চলে যাই, আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি। এখানে কি শো করছে ইমেজটা? ভেঙে গেছে না? এটার কারণ কি? কারণ আমরা ইমেজটাকে, এই যে ইমেজের ফাইলটা দিয়েছি, এটা ধরছে কিভাবে, ইমেজ ফাইলটাকে পাচ্ছে কিভাবে? এই যে আমরা কোড লিখেছি, আমরা যে কোডটা লিখেছি ইমেজ ডট জেপিজি, একটা কোড লিখেছি, এই কোডটা কোন ফোল্ডার থেকে ইমেজটা নেবে? এখান থেকে ইমেজটা নিব, অর্থাৎ এই যে এইচটিএমএল ফাইলটা এখানে আছে, এইখানে যদি ইমেজ থাকতো তাহলে এই ইমেজটা আমাদের এই যে ব্রাউজারে শো করতো। কিন্তু আমাদের কোডে আমরা চেঞ্জ করছি, সরি কোডে আমরা চেঞ্জ করি না, আমরা ইমেজের লোকেশনটা চেঞ্জ করছি, ইমেজ ফোল্ডারে নিয়ে গেছি, কিন্তু আমাদের কোডে কিন্তু আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই। এখন আমরা ইমেজটা কল করার জন্য, অর্থাৎ আমাদের যে ইমেজটা এখানে আছে সেটা আমাদের কোড করে বুঝাই দিতে হবে। এটা কিভাবে কোড করে বুঝাবো? যে আমরা এখানে এখানে ফোল্ডারের নামটা লিখব, ইমেজ ফোল্ডার নামটা লিখলাম, লেখার পরে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে। সেভ করলাম, সেভ করার পরে আমি ব্রাউজারে আবার গেলাম, রিফ্রেশ দিলাম, ইমেজটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করলাম এখানে? এখানে আমাদের ইমেজ লোকেশনটা শুধু আমাদের কোডে দিয়ে দিছি, যে এখানে প্রথমে এইচটিএমএল ফাইলের মধ্যে এই কোডটা আছে, কোডে আমরা ইমেজ ট্যাগ অ্যাড করছি, সোর্স অ্যাড করছি, এখানে লোকেশনটা শুধু আমরা ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। আমরা যদি এখন আবার এই যে ইমেজ ফোল্ডারটা কপি করি, আমি কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এবং আমি এখানে যদি আবার লোকেশন চেঞ্জ করে দিই, অর্থাৎ ফোল্ডার নামটা তুলে দিই, এবং আবার যদি ব্রাউজার রিফ্রেশ করি, এখানে কিন্তু ইমেজটা শো করছে, কারণ আমাদের ইমেজ ফোল্ডারটা কোথায় আছে? এই ফোল্ডারে আমাদের এইচটিএমএল ফাইলের সঙ্গে কিন্তু আছে, যে এই এইচটিএমএল ফাইল যেই লোকেশনে আছে, ডিরেক্টরিতে আছে, সেখানে কিন্তু আমাদের ইমেজ ফাইলটা আছে। আমরা যদি আবার এই ইমেজটা নিয়ে আসতে চাই, আচ্ছা এখানে আমরা আর একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ এখানে সাপোজ আমি এই ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা আমি এখানে ইমেজ ফোল্ডারে এই ইমেজটা ডিলিট করলাম, এখানে ইমেজ 2 নামে একটা ফাইল লিখলাম, ইমেজ 2। এটা একটু ভালো করে বুঝবেন, আমরা এটা বারবার রিপিট করব। আচ্ছা এখানে আমাদের ইমেজ 2, এই ইমেজটা আমরা কল করব, সেটা কোন ফোল্ডারে আছে? ইমেজ ফোল্ডারে আছে। তাহলে আমরা এই ইমেজ ফোল্ডারের নামটা দিলাম স্ল্যাশ। এই স্ল্যাশ মানে কি? স্ল্যাশ মানে আমরা একটা ফোল্ডারের মধ্যে ঢুকতেছি, আমাদের লোকেশন, এটা আমাদের লোকেশন থেকে শুরু হলো, তারপরে ইমেজ ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ, আমরা একটা ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ফোল্ডারের মধ্যে ঢুকার পর আমাদের এই ইমেজের যে ফাইলের নামটা আছে, সেই ইমেজের ফাইলের নামটা আমরা কপি করলাম, বা আমরা যে ইমেজের ফাইলের নামটা এখানে দিতে পারছি, বা কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। এরপর আমরা আবার ব্রাউজারে যাই, রিফ্রেশ করে দেখেন আমরা কিন্তু নতুন একটা ইমেজ পাচ্ছি, কোন ফোল্ডার থেকে? এই যে ইমেজ ফোল্ডার থেকে, তাই না? এতটুকু বুঝতে সমস্যা হয়েছে কার কার, আপনি আমাকে একটু জানান। আনমিউট করেন এবং আমাকে একটু জানান যে এতটুকু বুঝতে সমস্যা হয়েছে কারোর। একজন বলছে, তানভীর আহমেদ, যে ইমেজের বিষয়টা একটু রিপিট করেন। অবশ্যই রিপিট করব। আর কারোর বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি। আমরা ওয়েবসাইটে কন্টেন্টের পাশাপাশি আমরা একটা ইমেজকে নিয়ে আসছি, এবং এর জন্য আমরা একটা ইমেজ ট্যাগ ব্যবহার করছি, যেটাকে বলা হয় আইএমজি।
এবং এটা সিঙ্গেল ট্যাগ, যেটার এন্ডিং নাই, সিঙ্গেল ট্যাগ। এটা শুরু করব আমরা নর্মালি এইচটিএমএল এর মতো করে, লেস দেন ইমেজ নাম দেব, তারপরে অর্থাৎ এভাবে আইএমজি গ্রেটার দেন দিয়ে শেষ করলাম। এখন আমরা একটা ইমেজ আনতে হলে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। অ্যাট্রিবিউটটা কি জিনিস? যে একটা ওয়েবসাইট পেজের ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যকে বাড়ানোর জন্য আমরা এইচটিএমএল ট্যাগটা ইউজ করলে, আমরা যদি এখানে ইমেজের নামটা দিয়ে দিই, এখানে যদি দিয়ে দিই তাহলে, বা এখানে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে শো করবে না। আমরা যদি এটার সাপোজ এখানে আমরা এইচ ট্যাগটা লিখি, সাপোজ প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম পি ট্যাগ। আমরা যদি ইমেজের নামটা, ইমেজের ফাইলের নামটা আমরা এখানে যদি পেস্ট করে দিই, তাহলে দেখি আমরা ইমেজ ফাইলটা আসে কিনা। ইমেজ ফাইলটা আসে না, এটা কিন্তু শুধু নাম চলে আসছে। তাহলে আমাদের এই ইমেজ আনতে হলে ইমেজ ট্যাগটা ব্যবহার করতেই হবে। আর ইমেজটা আনতে হলে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, সেটাকে কি বলা হচ্ছে? এস আর সি। এটা একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ সোর্স। এটা ফুল মিনিং হলো সোর্স। এখন এটা লেখার পর আমাদের আর একটা সিম্বল ইউজ করতে হবে, সেটা হলো ইকুয়াল। তারপর আর একটা সিম্বল যেটা ডাবল ইউজ করতে হবে, সেটা হলো ডাবল কোটেশন। এরপরে ডাবল কোটেশনের মধ্যে যে জায়গাটা আছে, এই যে এই ফাঁকা জায়গাটা বা এই অংশটুকুতে আমরা ইমেজ যে ফাইলটা, লোকেশনটা এখানে দিয়ে দেব। এখন আমাদের ফাইলটাকে আমরা একটা ফোল্ডারে নিয়েছি। ফোল্ডারে নেওয়ার পরে এখানে যে আমাদের এইচটিএমএল ফাইল, এখানে একটা ইমেজ ফাইল রেখেছি, আর আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের মধ্যে আর একটা ইমেজ ফাইল আছে। তো আমরা যখন একটা ইমেজকে কল করব, ডাকবো, অর্থাৎ এইচটিএমএল পেজের মধ্যে ডাকবো যে ইমেজ তুমি এখানে শো করো, এই জন্য এখানে কি করার দরকার? সোর্স অর্থাৎ ইমেজের যে লোকেশন, সেটা আমাদের এখানে দিতে হবে। আমরা যখন এইচটিএমএল অর্থাৎ index.html এই ফাইলটা এখানে আছে, এখানে যে ইমেজটা আছে, এটা ডিসপ্লে করতে হলে আমাদের শুধুমাত্র image.jpg এই নামটা লিখলেই কিন্তু ব্রাউজারে ইমেজটা চলে আসবে। ঠিক আছে? এই যে ইমেজটা এখানে শো করছে। প্রথমে যেহেতু এই ইমেজটা আছে, ইমেজ ট্যাগটা যেটা আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, এবং পরবর্তী যেই কোডটা আমি আবার লিখেছি ইমেজ ট্যাগ, সেটা এরপরে শো করছে। তাহলে এখানে আমি যদি চাই যে ইমেজ ফোল্ডারের ইমেজটা আবার শো করাবো, ডিসপ্লে করাবো, তাহলে এখানে ইমেজের ফোল্ডারের যে নাম, সেটা এখানে দিলাম। তারপরে আমরা এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করার জন্য আমরা এই স্ল্যাশ চিহ্নটা সিম্বলটা দিব। তারপরে ইমেজের যে ফাইলের নাম, এখানে ইমেজ দিলাম image.jpg। আমি সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি, ইমেজটা শো করছে না, কারণ আমাদের এই যে ফোল্ডারের মধ্যে যে ইমেজটা আছে, এটার ফাইলের নাম হলো image2.jpg। তাহলে আমাদের ফাইলের নামটা একদম ঠিক দিতে হবে। তাহলে image2 সেভ করলাম, রিফ্রেশ করলাম, ডিসপ্লে। ঠিক আছে? কাজ কাজ করছে। এখন এবার বুঝতে সমস্যা আছে কার কার, বলেন আমাকে। তানভীর আহমেদ, আপনি কি ক্লিয়ার? হ্যাঁ, ইমেজ ফোল্ডার, তাই তো? আচ্ছা, ওয়েব লোকেশন, ওয়েবের ডিরেক্টরিগুলো আমি একটু রিপিট করবো, কারণ এখানে অনেক সমস্যা হয়। আমি যখন নতুন ছিলাম তখন আমার এটা নিয়ে অনেক সমস্যা হতো, আমি বুঝতে পারতাম না। আচ্ছা, আর কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, ইমেজ ফোল্ডারটা আমি এসটিএমএল ফোল্ডারটা আবার করছি। যে আমি সব থেকে সহজ, আপনারা কঠিন কোনো বিষয়ে যাবেন না, একদম সহজ বিষয়গুলোতে যাবেন। যে আমি যখন, আপনি যখন বাসায় যাবেন, বাসায় যে একটা এইচটিএমএল ফাইল তৈরি করবেন, তাই না? বা আপনি আপনি একটা এডিটর ওপেন করেছেন, সেটা সেটা নোটপ্যাড হোক বা টেক্সটপ্যাড হোক, যেটা উইন্ডোজের ডিফল্ট এডিটর, বা আমরা যদি কোনো এডিটর ইউজ করি, যেমন আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি, এখানে যদি আপনি কোনো কোড করেন, কোড করার পরে সেভ করার বিষয়টা হয়তো বা আপনার ফ্রেন্ডরা আপনাকে আবার ক্লাসে দেখিয়েছে, আমি আবার দেখাচ্ছি। একদম প্রথম থেকে আবার একটু রিপিট করি, হ্যাঁ, আপনাদের সুবিধা হয়। আমি নতুন একটা ফাইল নিলাম, নিউ ফাইল হিসাবে। আমরা এখানে একটা কোড লিখলাম, আমরা এই কোডটা পেস্ট করলাম, আমাদের কোডটা পেস্ট করার পর দেখেন এখানে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। তার মানে কি, আমরা এই কোডটা নর্মালি টেক্সট আকারে এখানে পেস্ট হয়েছে, আমরা এখানে এই ফাইলে কোনো নাম দেই নাই।
আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের এই ব্রাউজারে এই যে একটা অপশন আছে নোটপ্যাড প্লাস প্লাসে সেভ নামে একটা অপশন আছে, বা আমরা কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে আমরা সেভ করার জন্য একটা লোকেশন দেখতে পারবো। আমরা ডেস্কটপে করি বা যে কোনো একটা ফোল্ডারে করি সেটা করতে পারি। আমরা আপাতত ডেস্কটপে করতেছি এবং একটা নাম দিচ্ছি, যেটাকে নাম দিলাম আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল নামটা আমাদের দিতেই হবে। এইচটিএমএল বলতে বোঝায়, ডট এইচটিএমএল বলতে বোঝায় এটা একটি এইচটিএমএল ফাইল। ওকে, ডট এইচটিএমএল। তারপর আমরা এটাকে সেভ করলাম। দেখেন সেভ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের কোড আকারে, এটা কোড যেমন হয় তেমন আকারে শো করছে, তাই না? তাহলে আমরা এখন এই যে ডেস্কটপে আমাদের কোডটা সেভ হয়েছে, কোডটা হয়ে গেল এখানে আছে। আচ্ছা, এইটা আমাদের কিভাবে ব্রাউজারে ওপেন করাবো? আমরা জাস্ট ব্রাউজারটা ওপেন করে এই কোডটা এখানে ছেড়ে দিলাম, বাস চলে আসলো, তাই না? এতটুকু এতটুকু তো বুঝতে পারছি না অনেকেই? সবাই তো বুঝতে পারছে এতটুকু? কারো সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন আমি চাচ্ছি আমার এই ফাইলগুলো, যে ডেস্কটপে যে ফাইলগুলো আছে, এই যে ফাইলগুলো আছে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো। এই জন্য আমরা ফোল্ডার করেছিলাম ওয়েবসাইট। এখানে আমরা একটা ফাইল করলাম, ফোল্ডার করলাম ওয়েবসাইট 2। আচ্ছা, এখানে ইন্ডেক্স ফাইলটা এই ফোল্ডারে নিয়ে গেলাম। এখন আমরা যদি আবার এইখানে রিলোড করি তাহলে আমাদের এখানে ফাইলটা নাই, কারণ এখানে যে ফাইলটা শো করেছিল সেটা ডেস্কটপ থেকে স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন ডেস্কটপে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নাই, আমাদের ফাইলটা কোথায় গেছে? ওয়েবসাইট 2 এর মধ্যে। তাহলে ওয়েবসাইট 2 এখানে যদি আমি এই ওয়েবসাইট 2 কথাটা এই ব্রাউজারে এখানে লিখি, আমি যদি এখানে লিখি ওয়েবসাইট 2, আমি কিন্তু এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটা ডিসপ্লে করাচ্ছে না, আমি জাস্ট ফাইলের নাম, ফোল্ডারের নামটা লিখলাম। দেখেন কিন্তু এখানে আমাদের কোডগুলো শো করছে। তাহলে কি লোকেশনের বিষয়টা কি এবার আমরা একটু ক্লিয়ার হলাম? পরবর্তী কারো সমস্যা হবে না তো? একটু কথা বলেন। ডিডিটি বিষয়, ইমেজের বিষয়টা ক্লিয়ার সবাই? ফার্স্ট থেকে মানে প্রথম থেকে, একদম প্রথম থেকে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তার আগে আমরা আরো কয়েকটা ট্যাগ দেখে নিই, এইচটিএমএল এর এলিমেন্ট দেখে নিই, নাকি আপনারা আজকে এখানেই শেষ করতে যাচ্ছেন? আচ্ছা, আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখবো নাকি? আচ্ছা, সবাই একটু বলেন আমাকে, আজকে কি এ পর্যন্ত রাখবো, আমরা পরবর্তী ক্লাসে নতুন কিছু দেখাবো নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে নতুন কিছু শিখবো না, আমরা প্রথম থেকে আবার একটু রিভাইজ দিব, তাই তো? আচ্ছা, একজন আমাকে বলছে কাফিল উদ্দিন স্যার, ইমেজ প্রবলেম থেকে যাচ্ছে। আচ্ছা, আমি আবার তাহলে যখন রিপিট করব তখন ইমেজের বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দেবো, হ্যাঁ? কারণ প্রথম দিকে এই বিষয়ে একটু সমস্যা হবে, সবার সমস্যা হবে। প্রতিটা প্রোগ্রামার বা প্রতিটা কোডারেরই প্রথম দিকে এইটা খুব সমস্যা করে। আচ্ছা, কারণ প্রতিটা ক্ষেত্রে আপনাকে ফোল্ডারের বিষয়, সোর্সের বিষয়, লোকেশনের বিষয়টা একটু ভালো করে শিখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আরেকটা রিভাইজ দিই, এইচটিএমএল থেকে রিভাইজ দিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জেনেছি এইচটিএমএল, যেটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য এইচটিএমএল কোডটা জানা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা খুব কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা একদম সহজ একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কয়েকটা এলিমেন্ট, কয়েকটা ট্যাগস, অ্যাট্রিবিউট আর কিছু কিছু এলিমেন্ট জানার পর খুব সহজে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারবো, এবং খুবই সহজ। এগুলো এমন না যে আপনাদের অনেক বসে বসে খাতায় লিখতে হবে, মুখস্থ করতে হবে না। আপনারা যখন কোড করবেন, প্রোগ্রাম করবেন, তখন ধীরে ধীরে আপনাদের নলেজ এটা চলে আসবে, অটোমেটিক্যালি বুঝতে পারবেন। আপনারা যখন
কোনো পেজ তৈরি করবেন, যখন কোড করবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আমার এখন কোন কোডটা করা দরকার। শুধু এগুলো সম্পর্কে আপনার জানা দরকার। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে HTML-টা ব্যবহার করতে হবে, এটা আমরা জানতে পারলাম। মনে করেন আর কোনো কোড আমাদের শেখা লাগবে না, ধরে নেন আপাতত আমাদের HTML-টা এখন জানা লাগবে। তারপরে যদি কোনো কোড করার দরকার হয় তখন আমরা ওটা শিখবো, কিন্তু আপাতত HTML সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, তাই না? আচ্ছা, এখন HTML কোড করতে হলে আমাদের কিছু নিয়ম মানা লাগবে। HTML এর কিছু নিয়ম আছে, সেটা হলো প্রথমে আমরা দেখেছি এর আগে যে ডক টাইপ HTML এই একটা কোড লিখতে হবে প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার জন্য। এটা দ্বারা কি বোঝায় যে HTML এর একটা ভার্সন আছে, প্রতিটা বিষয়ের যেমন একটা ভার্সন আছে, সফটওয়্যারের ভার্সন বা একটা ওয়েবসাইট ভার্সন, সব কিছুর ভার্সন আছে, তেমন HTML এর একটা ভার্সন আছে। এইটাকে বোঝানোর জন্য আমরা ডক টাইপ HTML এই সিম্বলগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, সবাই জেনেছি। এই কোডটা লিখে আমরা একটা ওয়েবসাইট কোড করা শুরু করব। এরপর আমরা HTML কোডটা করব যেটা শুরু আছে এবং শেষ আছে। তো আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে HTML কোডটাকে আমরা যদি একটা মানুষের শরীরের মতো করে দেখি, যে আমরা পুরো একটা মানুষ, আমাদের একটা বক্সে ঢুকানো হলো যেটার নাম হলো HTML, ঠিক আছে? তারপর আমরা আমাদের বক্সে ঢুকানোর পর আমাদের শরীরকে দুই ভাগে ভাগ করব, ঠিক HTML-কে দুই ভাগে ভাগ করব। একটা হলো হেড, আমরা একটু কোডগুলো দেখি, আমাদের কোডগুলো যেগুলো আমরা কোড করছি সেটা দেখি একটু, তাহলে আমাদের সহজ হবে। এটা আনমিউট, জি এটা আনমিউট করেন, আমি কথা একটু সমস্যা হচ্ছে, এদিকে ভয়েস নয়েজ আসছে। তানভীর আহমেদ কিছু বলবেন? আপনি একটা মিউট করেন, আমি একটু বুঝাইনি, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, আমরা কোডগুলো ওপেন করি, আমরা যে কোডগুলো করছিলাম, কোডটা মুছে গেছে মনে হয়। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে আমরা প্রথমে হেড দিয়ে ভাগ করব আর বডি দিয়ে ভাগ করব, দুইটা পার্টে ভাগ করলাম আমরা একটা ওয়েবসাইটকে, ঠিক আমাদের মানব শরীরের মতো, যে আমাদের হেডটাকে একটা অংশ, বডিটা একটা অংশ, ঠিক HTML এরও দুইটা পার্ট আছে। তো আমরা প্রথমে HTML দিয়ে শুরু করলাম এভাবে, এবং এই কোডটা লিখে শেষ করছি। কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে শেষ করতে হয় আমরা এটা জানি। তারপরে হেড লিখলাম, তারপরে বডি লিখলাম। হেড ট্যাগটা কি জন্য ব্যবহার করা হবে? আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের যে টাইটেল দরকার হবে, সাপোজ ব্রাউজারের টাইটেল, এই যে এখানে যে টাইটেলগুলো দেখতে পাচ্ছি, দেখাই, এই যে টাইটেলটা দেখতে পাচ্ছি, এখানে একটা টাইটেল শো করছে, এখানে টাইটেল শো করছে HTML টিউটোরিয়াল, এই ধরনের ইনফরমেশন শো করানোর জন্য আমাদের এই হেড ট্যাগের মধ্যে এই কোডগুলো লিখতে হবে। প্রথম যে কোডটা লিখছি সেটা হলো আমাদের টাইটেল কোড, যেটা ওয়েবসাইটের টাইটেল হবে। আমরা যখনই কোনো ওয়েবসাইট বানাবো তখন এই টাইটেল ট্যাগটা আমরা ব্যবহার করব একটা ওয়েবসাইটের টাইটেল দেওয়ার জন্য, যে এটা এই ওয়েবসাইট, যেটা শো করবে কোথায়? আমাদের এই ব্রাউজারের একদম উপর অংশে ট্যাবে, ব্রাউজার ট্যাব বলা হয়, ট্যাবে শো করবে। তারপর আমরা বডি ট্যাগ লিখব। বডি ট্যাগে আমরা কি শো করাবো? সেটা হলো আমাদের এই যে যে কোডগুলো দেখতে পাচ্ছি, এইগুলো সব কোডগুলো দেখানোর জন্য আমরা এই বডি ট্যাগটা ইউজ করব, এবং এখানেই আমরা সব কোড লিখব যেগুলো আমাদের এখানে ডিসপ্লে হবে। এখানে আমরা কি কি কোড শিখছি সেটা হলো H1, যেটা হলো হেডিং ট্যাগ, সেটা শিখছি। তারপরে H1 হেডিং ট্যাগের আরও 5টা ট্যাগ আছে, যেটা H6 পর্যন্ত আছে, অর্থাৎ H1, H2, H3, H4, H5 এবং H6, 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগ আপনি 6 রকমভাবে ব্যবহার করতে পারবেন। H1 এর ট্যাগটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? মেন হেডিং হিসাবে, যেটা আমাদের সবথেকে বড় টাইটেল হিসেবে শো করবে, যেমন এটা একটা H1 ট্যাগ, তাই না? সবচেয়ে বড় শো করছে। তারপরে আমরা H1 ট্যাগটা একবার ব্যবহার করতে পারি, খুব প্রয়োজন হলে আমরা দুইবার ব্যবহার করতে পারি, কিন্তু একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, একটা পেজের ক্ষেত্রে H1 ট্যাগ আমরা একবার ব্যবহার করার চেষ্টা করব। আমরা দুইবার ব্যবহার করতে পারি, তারও সমস্যা নেই, ব্রাউজারে শো করবে, আর আমরা একবার ব্যবহার করার চেষ্টা করব। অন্যান্য ট্যাগ আমাদের H ট্যাগ একবার ব্যবহার করতে পারি বা দুইবার ব্যবহার করতে পারি। একটু মিউট করবেন প্লিজ, সাউন্ড আসছে। তানভীর আহমেদ মিউট করেন, আমরা প্রশ্ন থাকলে পরে করব, হ্যাঁ? আচ্ছা, তারপরে H1 ট্যাগ আমরা একবার লিখলাম, H2 ট্যাগ আমরা বারবার
ইউজ করতে পারি, একবার ব্যবহার করতে পারি, দুবার ব্যবহার করতে পারি, তিনবার ব্যবহার করতে পারি। ঠিক H3 ট্যাগ, H4 ট্যাগ, H5 ট্যাগ, H6 ট্যাগ আমরা বারবার ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখবেন H ট্যাগ মনে করেন দুবার ব্যবহার করলেন, পাঁচবার ব্যবহার করলেন, খুব বেশি যদি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে H3 তে চলে যাবেন, তার থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন হলে H4 চলে যাবেন। মনে করেন একটা পেজে আমার হেডিং দিতে হবে 20টা, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন H4 বা H5 ব্যবহার করবেন। যদি আরও বেশি ব্যবহার করার প্রয়োজন হয় H6 চলে যাবেন। তো এইগুলো হলো ব্যবহার করার নিয়ম, খুব কঠিন কোনো নিয়ম না, একটু নিয়ম আছে, যেটা হলো একবার ব্যবহার করার ক্ষেত্রে, দুবার ব্যবহার করার ক্ষেত্রে, পাঁচবার ব্যবহার করার ক্ষেত্রে আমরা কোন ট্যাগটা ব্যবহার করব। 10বার যদি ব্যবহার করার প্রয়োজন হয় আমরা H ট্যাগটা বা H1 ট্যাগটা 10বার ব্যবহার করব না, আমরা H2 বা H4 চলে যাব। আমাদের যদি একটা টাইটেল যদি 20বার ব্যবহার করার প্রয়োজন হয় একটা সাইটে, তাহলে আমরা H5 বা H6 চলে যাব। এইভাবে আমরা হেডিং ট্যাগটা ব্যবহার করব। তারপর আমরা শিখেছি প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা বলতে কি বুঝেছি আমরা, যে এটা একটা বড় কন্টেন্ট আমাদের লেখার প্রয়োজন হলো, সাপোজ 120 ওয়ার্ডের একটা কন্টেন্ট প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করতেছি। হেড টাইটেল ট্যাগের ক্ষেত্রে আমরা ছোট ছোট যে টাইটেলগুলো আমরা ওয়েবসাইটে দেখি, আমরা এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছি যে HTML টিউটোরিয়াল, এটা কিন্তু আমরা যদি একটু একটু দেখি, দেখেন এটা কিন্তু H1 ব্যবহার করছে। আমরা একটু কোডটা দেখি, দেখেন H1 ট্যাগ ব্যবহার করছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সবাই প্রজেক্টরে H1 ট্যাগটা ব্যবহার করা হচ্ছে। তারপরে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে আমরা লাইভ এক্সাম্পলগুলো দেখি একটা, হ্যাঁ, এই যে একটা ট্যাগ এখানে কিন্তু H2 ট্যাগ ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে এখানে যে ট্যাগটা ব্যবহার করছে, দেখেন এটা কিন্তু H3 ট্যাগ ব্যবহার করছে। তার মানে বুঝতে পারলাম আমরা। তারপরে দেখেন এখানে H2 ট্যাগ ব্যবহার করছে, সরি। আচ্ছা, তাহলে এখানে আমরা ট্যাগ ব্যবহার একটু নিয়মগুলো দেখতে পেলাম। আর প্যারাগ্রাফ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটা যদি আমরা এক্সাম্পল দেখি, যে এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছে, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা সবাই, একটু জানাবেন সবাই কি দেখতে পাচ্ছেন আপনাদের প্রজেক্টরে বা স্ক্রিনে? আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা হলে আপনারা নোট করে রাখবেন, শেষের দিকে আমাকে জানাবেন, ওকে? ক্লাসের মধ্যে আমরা আগে বুঝে নিই। তাহলে এখানে দেখেন পি ট্যাগ ইউজ করছে, পি ট্যাগ কিন্তু এই যে এগুলো সব ট্যাগ কিন্তু পি ট্যাগ, দেখেন এটা কিন্তু পি ট্যাগ। তাহলে আমরা H1 ট্যাগ কীভাবে ব্যবহার করব, H2 ট্যাগ কোথায় কীভাবে ব্যবহার করব, কতভাবে ব্যবহার করব, এগুলো জানতে পারলাম। পি ট্যাগ কীভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব সেটা জানতে পারলাম। তারপর আমরা একটা ট্যাগ শিখছি, সেটা হলো BR ট্যাগ, যেটার ফুল মিনিং হলো ব্রেক ট্যাগ। এটা আমরা টাইটেলে ব্যবহার করতে পারি, বা আমরা প্যারাগ্রাফে ব্যবহার করতে পারি, তাই না? বাট আমরা কিভাবে এইগুলোকে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, বিআর ট্যাগটা, ব্রেক ট্যাগটা, সেটা আরো বিস্তারিত ধীরে ধীরে আমরা সামনের ক্লাসগুলোতে বুঝতে পারবো। আমরা আগে পরিচিতিগুলো কমপ্লিট করি, যেটা হলো এই ট্যাগগুলো কেমনভাবে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন ট্যাগের কি কাজ, ওকে? তারপর আমরা ট্যাগ শিখেছি, সেটা হলো ইমেজ ট্যাগ, অর্থাৎ IMG ট্যাগ, যেটাকে আমরা ইমেজ কল করার জন্য, অর্থাৎ একটা ওয়েবসাইটে ইমেজকে ডেকে আনার জন্য, যে তুমি এখানে ডিসপ্লে হও, এটার জন্য আমরা ইমেজ ট্যাগকে ব্যবহার করব। এবং আমরা জেনেছি অ্যাট্রিবিউট সম্পর্কে, সেটা হলো SRC। অ্যাট্রিবিউটটা আমাদের কী কাজে লাগে, যেটা আমরা জেনেছি সেটা হলো অ্যাট্রিবিউটের কাজ হলো একটা HTML কোড এর মধ্যে, অর্থাৎ আমরা যে এই যে ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগের ভিতরে আমরা সোর্স এই অ্যাট্রিবিউট ইউজ করছি। আমরা যদি এই 2 এর ভিতরে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই যে এই অংশ, অর্থাৎ H2, আমরা যদি একটা নতুন একটা কোড লিখি, এটা একটু অ্যাডভান্স কোড, এটা আমরা সামনের ক্লাসে দেখবো। এই ক্লাসে যদি আপনারা এই পর্যন্ত থাকতে যাচ্ছেন, H1 একটা কোড লিখলাম, H2 কোড লিখলাম সাপোজ, এবং এটা শেষ করলাম H2, তাই না? এখন আমি এখানে একটা নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করব। আমি এই অ্যাট্রিবিউটটা, এগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, এখন নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, সেটা হলো উইথ। আচ্ছা, উইথ দিলাম 200। এখন আমরা যদি রিলোড দিই, আচ্ছা, ও এখানে আমরা কোনো টেক্সট লিখি নাই, সরি, আমরা একটা টেক্সট দিলাম। এখন আমরা যদি এখানে সোর্সটা দেখি,
আচ্ছা উইথ বানান ঠিক আছে, বানান আমি খুব বানান ভুল করি। আচ্ছা এটা এটা ডিসপ্লে এটা শো করছে না, আমরা একটু অ্যাডভান্সে চলে যাই। আচ্ছা এটা পরে দেখাচ্ছি আমি, হ্যাঁ এটা অ্যাডভান্সে না যে আমরা এই সোর্স পর্যন্ত থাকি। আচ্ছা তাহলে আমরা এখানে ইমেজ ট্যাগটা ব্যবহার করছি, ইমেজ ট্যাগের মধ্যে আমরা সোর্স ব্যবহার করছি যেটা অ্যাট্রিবিউট, এবং এটা ইমেজ কল কিভাবে করতে হয়, কিভাবে সিম্বল ব্যবহার করতে হয় এটা আমরা দেখতে পারলাম। তারপরে আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি, সেটা হলো কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগটার কাজ কি? সেটা হলো আমরা এইচটিএমএল কোড, কোন কোডটা কি কাজ ব্যবহার হচ্ছে, কোন কোডটা কি ধরনের কাজ করছে, এইটাকে যদি আমরা আমাদের মনে রাখার জন্য ভবিষ্যতে এই জন্য আমরা এই কমেন্ট ট্যাগটা ইউজ করতে পারি, যেটা আমাদের ব্রাউজারে এই সামনে ডিসপ্লে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এই কোডটা করতে পারি? লেস দ্যান সিম্বল, এই সিম্বলটা অর্থাৎ বিশেষক চিহ্ন বাংলাতে বলা হয়, তারপরে দুইটা হাইপ্যান, তারপর আমরা কি লিখব এটা লেখার পর আবার আমরা স্পেস দিয়ে হাইপ্যান দেন এবার গেটার দেন দিয়ে দেব, আমাদের কোড কমপ্লিট হয়ে যাবে। এটাকে বলা হয় এইচটিএমএল কোড। ওকে, আচ্ছা তাহলে যতটুকু আমরা শিখছি এ পর্যন্ত, ততটুকু রিভিউ করলাম এই পর্যন্ত। এখন পর্যন্ত কার কার কি প্রশ্ন আছে আমাকে প্রশ্নগুলো করেন। হ্যাঁ প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি আমি ক্লাস শেষের দিকে জানাই দিচ্ছি না, মেসেঞ্জারে বলে দিচ্ছি কালকে আপনাদের কাজ কি হবে। আচ্ছা এখন এ পর্যন্ত কারো সমস্যা আছে? সবাই একে অন্যের সঙ্গে ডিসকাস করে আমাকে জানান। আচ্ছা বাকি বিষয়গুলো আমি কালকে সুন্দরভাবে দেখাই দেবো, অ্যাট্রিবিউট সম্পর্কে আরো ডিটেল জানাবো। আমরা হেডিংটাকে অ্যাট্রিবিউট ট্যাগ করার চেষ্টা করছি, কিন্তু এটা একটু অ্যাডভান্স বিষয়। আর আপনাদের অ্যাট্রিবিউট সম্পর্কে আর একটু নলেজ দিয়ে তারপরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার সম্পর্কে আর একটু জানতে পারবো। নেক্সট ক্লাসে অ্যাট্রিবিউটগুলো দেখাবো, হ্যাঁ। আমি আজকের ক্লাসে অ্যাট্রিবিউট সম্পর্কে আর ডিসকাশন করলাম না, এটা অনেকগুলো অ্যাট্রিবিউট, অনেক টাইপের অ্যাট্রিবিউট আছে, ব্যবহার করবো আমরা ওয়েবসাইট তৈরি করার সময়, এই জন্য আমি ডিটেলসে বললাম না। আপনারা আজকে তাহলে এখানেই শেষ, তাই না? ওকে, ওকে আমি তাহলে গ্রুপে, আচ্ছা 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 একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ক্লাস তো শেষ করলাম, শেষ করে এখানেই শেষ